টিভিএস পডকাস্টে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের লোকোমাস্টার ও তাদের সাপোর্ট স্টাফরা। এদিকে তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে রেল মন্ত্রণালয়। তবে এসবের মধ্যে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে রেলের যাত্রীদের। কেন এই আন্দোলন, কবে নাগাদ ঘুরবে রেলের চাকা, আজ আমরা কথা বলবো সে বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ওমর ফারুক। আপনাকে স্বাগতম। আপনারা যে কর্মবিরতিতে আছেন, আপনাদের কর্মবিরতি কেন, আপনাদের প্রধান দাবিগুলো আমরা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের দাবি নয়, আমরা যেটা করছি সেটা গত 3/11/2021 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আমাদের রানিং স্টাফ, লোকোমাস্টার, গার্ড, টিটিদের চাকরিজনিত যে সুযোগ সুবিধা, এই সুবিধার কিছু অংশ তারা একটা পত্র জারি করে একটা আদেশ দিয়ে আমাদেরকে এটা আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। আপনাকে সহজ করে বলি, আমরা যারা রানিং স্টাফ, এই রানিং স্টাফরা আমরা রেলওয়েতে ঢুকছি 7তম গ্রেডে। এই গ্রেডে আমাদের একটা সুবিধা হচ্ছে বেতন অনেক কম, এবং সুবিধাটা হচ্ছে যে আমরা যখন চাকরি করি একদিনে একদিন, মানে 8 ঘন্টার কর্ম ঘন্টা ধরা হয়। তো 8 ঘন্টা যদি আমরা চাকরি করি একদিনে, তাহলে একদিনের বেসিক পে আমরা আমাদের মূল বেতনের সাথে যুক্ত হয়ে আমরা আমাদের মূল টোটাল বেতন পাই। অর্থাৎ আমি আপনাকে আরো সহজ করে বলছি, ধরেন আমার বেসিক 10,000 টাকা, তাহলে 10,000 টাকা দিয়ে আপনি 30 দিন দিয়ে যদি ভাগ করেন, তাহলে যেই অংশটা হবে সেই অংশটা হচ্ছে আমার একদিনের 8 ঘন্টার মাইলেজ। এই মাইলেজটাই হচ্ছে আমার মূল বিষয়। আমরা কিন্তু কোনো কর্মচারী, আমরা কোনো টিএ এবং ডিএ পাই না, আমরা শুধুমাত্র ট্রাভেলিং অ্যালাউন্স যেটা বলে সেটার জন্য এই মাইলেজটা পেয়ে থাকি। 160-62 বছর ধরে আইন অনুযায়ী আমাদের এস্টাবলিশমেন্ট কোড ভলিউম 1, 2 এবং শেড ম্যানুয়াল অনুযায়ী আমরা এই ফেসিলিটিটা পেয়ে আসছি 162 বছর ধরে। গত সরকারের আমলে, এইটা ধরেন আওয়ামী লীগ সরকারের আমলে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা খুশি করার জন্য ব্যয় সংকোচ নামে তারা আমাদের এই টাকাটা নাকি আমরা অহেতুক নিচ্ছি, বেশি নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, যার কারণে তারা আমাদের এই টাকাটাকে আপনার করে দেয়, একটা নিষেধাজ্ঞা জারি করে আমাদেরকে বিপদে ফেলে দেয়, আমাদেরকে আন্দোলন সংগ্রামের মধ্যে ফেলে দেয়, আমাদেরকে রেলপথে রাজপথে নামিয়ে দেয়। আমরাও দেখলাম যে কয়েক বছর ধরে আপনারা এই দাবি করে আসছেন। তো এতদিন তো আপনাদের কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে হয়নি, এখন আপনাদের এই ধরনের কর্মসূচিতে কেন যেতে হলো? আপনার জানা আছে সম্ভবত, হয়তো বলে গেছেন। আমরা 3/11/21 তারিখের পত্র যখন জারি হয়েছে, এরপর থেকেই আমরা এই আন্দোলন সংগ্রাম করে আসছি, এবং এই 13 এপ্রিল 2022 সালে আমরা অলরেডি এইরকম কর্মবিরতিতে চলে যাই। আমরা বারবার চিঠিপত্র দিই, আমরা প্রায় 80-90-100টির মতো চিঠি আমরা বিভিন্ন স্তরে দিই, রেলপথ মন্ত্রণালয়ে দিই, কিন্তু তাদের কর্ণপাত না হওয়াতে এক সময় আমরা এই কর্মবিরতিতে যাই। সেটা হচ্ছে 13 এপ্রিল 2022। তো তখন এইরকম কর্মবিরতি হওয়ার পরে ধরেন রাত 12টা থেকে দিনে 2টা পর্যন্ত ট্রেন চলাচল সারা দেশে বন্ধ ছিল। এই বন্ধ হওয়ার পরে তারা রেলপথ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে বসে এবং তৎকালীন আপনার মন্ত্রী পরিষদ সচিব আমাদের সাথে বসে তিনি আমাদের কথা শুনছেন, কাগজপত্র দেখছেন, আইন কানুন দেখছেন, দেখে তিনি বললেন যে এরা সমস্ত ফ্যাসিলিটি পাবেন, এদের সমস্ত ফ্যাসিলিটি পূর্বের নাই, সব দিয়ে দাও। এই কথা বলার পরে আমরা চলে আসছি, কিন্তু অদ্যাবধি আমাদের কোনো কাগজ আমাদের নামে ইস্যু হয় নাই। মানে যেই 3/11/21 তারিখের পত্র তারা জারি করছে, সেই পত্র তারা বাতিল করে নাই, এবং নতুন করে কোনো পত্র তারা জারি করে নাই, যার কারণে আমরা এই যাবৎকাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। বারবার তাদেরকে নোটিশ দিচ্ছি, বলছি যে আপনারা এটা সমাধান করেন, এটা সমাধান করেন, আর এটা যদি সমাধান না করা হয় তাহলে আমরা 2টা জিনিস থেকে বঞ্চিত হচ্ছি। সেটা হচ্ছে, আমি যে মাইলেজ অর্জন করি এক মাসে, যদি আমি 30 দিন চাকরি করি, আপনার যারা আছে সম্ভবত, আমাদের কোনো শুক্রবার শনিবার হলিডে, গ্যাজেটেড হলিডে কিছুই নাই, ঈদ পূজা পার্বণ, আমরা 30 দিনে আল্লাহ চাকরি করি। তো 30 দিন যখন আমরা চাকরি করি, তখন একটা ট্রেন ধরেন আমি 8 ঘন্টা যাওয়ার কথা, সেটা 16 ঘন্টা যায়, 12 ঘন্টা যায়। এইভাবে 12 ঘন্টা যদি হয়, 16 ঘন্টা যদি হয়, তাহলে একদিনে 2 দিনের বেসিক পে আমি পাই। ধরেন আমার বেসিক যদি 10,000 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি
30 দিয়ে 10,000 টাকা ভাগ করলে ধরেন 300 টাকা। তো 3 দুগুণা 600 টাকা আমি পাবো একদিনে, যদি 8 দুগুণা 16 ঘন্টা হয়। আর যদি 8 ঘন্টা হয় তাহলে আমি 300 টাকা পাবো। এইভাবে পেতে পেতে আমাদের যখন 30 দিনের উপরে যায়, 40 দিন, 50 দিন, 60 দিন, 70 দিনও যায়, এরকম হয়। আবার কারো এরকমও হয় না, 10 দিনও হয়। তো এখন তারা বললো যে এদেরকে 30 দিনের উপরে, প্রথম শর্ত হলো 30 দিনের উপরে এদেরকে মাইলেজ দেওয়া যাবে না। আর 2 নম্বর হচ্ছে, আমরা যখন রিটায়ারমেন্টে যাই, আমরা কিন্তু রিটায়ারমেন্টে গেলে আমাদের মূল বেসিক যা হয়, ধরেন এখন আমার বেসিক 10,000 টাকা, এই 10,000 টাকার সাথে আরো 25% যোগ হয়ে ধরেন আরো 7,000 টাকা যোগ হয়ে আমি গ্র্যাচুইটি পাবো, মানে পেনশন পাবো। তো এখন এরা আমাদেরকে এই শর্ত দুইটা দিয়ে আমাদেরকে সমস্যায় ফেলে দিচ্ছে। তো আমরা বলছি যে না, এটা যেহেতু আমার আইনগত অধিকার, আমি যেহেতু বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মতো আমাদের চাকরির ধরনটা আলাদা, আমরা ডিফারেন্ট অফ ওয়ার্কার, অ্যানাদার ওয়ার্কার। আমাদের ধরেন সবাই কর্মকর্তা, কর্মচারী, প্রফেসর, অফিসার, ডাক্তারেরা দেখেন আপনি একটা তাদের শিডিউল টাইম থাকে, সে হয় 9টায় অফিসে যাবে, 5টায় বেরিয়ে যাবে। আর আমার কিন্তু এই 9টা 5টা নাই, আমি রাতের 9টাও যেতে পারি, দিনের 9টা যেতে পারি, দিনের রাতের 3টায় গাড়ি চালাই। তারপরে 10 নম্বর বিপদ সংকেত, তারপরে ঘূর্ণিঝড়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা ট্রেন চালাই, শীত, বর্ষা, গ্রীষ্ম যা আছে না কেন। আচ্ছা, আমি আসলে আপনাদের যে স্যাক্রিফাইস, আপনাদের যে কষ্ট, সেটা বুঝতে পেরেছি। আমরা আরেকটা জিনিসও দেখলাম যে রেল উপদেষ্টা আপনাদের সঙ্গে বসতে প্রস্তুত, সে কথা তিনি বলেছেন। আপনারা কি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আশ্বাস পেয়েছেন? মানে আপনাদের দাবি আদায় কত দূর তাহলে? আমি আপনাকে বলি, আমরা এই মাননীয় সচিব রেল, উনি আমাদের কাছ থেকে 10 দিনের, আমরা প্রথমে 1 মাসের সময় দিচ্ছি, ওনারা পারেন নাই। এরপরে মাননীয় সচিব মহোদয় আবার 10 দিনের সময় চাইছেন, আমরা 1 মাসের সময় দিয়েছি। তাহলে 1 মাসের সময় দেওয়ার পরে তারা কি করছেন? আজকে কেন বসতে থাকছেন? আজকে বসে তো বসা লাভ হবে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বলেন যে আপনারা এতদিন কেন বসলেন না, এতদিন কেন সমস্যাটা আমরা সেটা জিজ্ঞেস করেছি, আমরা তাদের জিজ্ঞেস করেছি, তারা তাদের জায়গা থেকে প্রশ্ন উত্তরগুলো দিয়েছেন। আমরা আশা করি যে আপনাদের সাথেও তাদের আলোচনাটা হবে। আপনাদেরকে আমার মনে হয় না যে আমরা তো দেখতেছি সমস্ত অনলাইনে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব ফাউজুল করিম সাহেব যে বক্তব্য দিচ্ছেন, এটা যথাযথ বক্তব্য না ওনাদের। তারপরে অর্থ সচিব, অর্থ উপদেষ্টা যে বক্তব্যটা দিচ্ছেন, এটা মনে হয় ওনারা শুনেও নাই, জানেও নাই, মানে আসিয়ে ধুম করে টেলিভিশনের সামনে, পত্রিকার সামনে, মিডিয়ার সামনে কথা বলছেন, কিন্তু এটা একটা বক্তব্য না। তাহলে পরিস্থিতি যদি এভাবেই চলে, তাহলে আপনারা কবে নাগাদ আপনাদের কর্মবিরতি থেকে সরে আসতে পারেন? কর্মবিরতি থেকে সরে আসার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার, আইনগত অধিকার ফিরিয়ে না দিবে। অর্থ মন্ত্রণালয়ের যে নিষেধাজ্ঞা জারি করছেন অন্যায়ভাবে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে, বাতিল করা না হলে আমরা কর্মে ফিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমাদেরকে যদি মেরে ফেলে, যদি আমাদেরকে জবাই করে দেয়, যদি আমাদেরকে গুলি করে দেয়, যা ইচ্ছা তা করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এদিকে যাত্রীরাও দাবি করছে যে যাত্রীদের জিম্মি করে আপনারা আপনাদের দাবি আদায় করছেন। এ বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। ইম্পসিবল। আমি আপনাকে বলি, আমরা যাত্রী সাধারণের অবগতির জন্য দীর্ঘ সময় আমরা অ্যানাউন্সমেন্ট করছি, আমরা পোস্টারিং করছি, আমরা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাই দিচ্ছি এবং আমরা লিফলেট বিতরণ করছি। আমরা যাত্রীকে জিম্মি করার তো কোনো সুযোগই নাই। আমাদের তো এটা আন্দোলন না, আমাদের এটা কোনো সংঘর্ষ না, আমাদের অধিকারটা নিয়ে গেছে। এখন ধরেন আমরা যাত্রীর প্রতি আমাদের সমবেদনা আছে, ওনাদের কষ্টটাই আমাদের, এটা আসলে মেনে নেওয়ার বিষয় না, কারণ স্বাভাবিক নিয়মে যাত্রী হচ্ছে রেলের একমাত্র সম্পদ। তো সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই এবং আমরা এটা গ্রহণ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যাত্রীকে সেবা দিব, কিন্তু আমার সেবা যদি আমি না পাই, আমার পেটে যদি ভাত না থাকে, আমার যদি রুজি যদি ঠিক না থাকে, তাহলে আমি সেবা দিতে গিয়ে তো আমিও মরবো, যাত্রীরাও মরবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে দাবি আদায়ের কি একমাত্র পথই এই যে আন্দোলন সংগ্রাম কিংবা জিম্মি, মানে জনগণকে জিম্মি, এইটা কি একমাত্র পথ হিসেবে আপনারা মনে করেন, নাকি আসলে আরো অনেক উপায় আপনারা ভেবেছেন, আপনারা যারা শ্রমিক নেতা আছেন? না, আপনার এই কথা তো সঠিক না। আমরা তো জিম্মি করি নাই, জিম্মি করার সুযোগ নাই। আমরা তো সরকারের একটা অংশ, আমরা সরকারের অংশ হিসাবে সরকারকে রাষ্ট্রীয় কাজে আমরা সহযোগিতা করি, এটাই আমাদের বিষয়। তো আমরা আন্দোলনও করি নাই, আমরা
ধরেন ভাঙচুর করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। ভাঙচুর কেন করব? আমরা অন্যায় কেন করব? আমরা জানান দিয়েছি যে আমাদের অধিকার, এটার রাইট এন্ড টাইটেল আছে, এটা আমাদেরকে দিতে হবে। যদি এটা না দেন তাহলে আমরা কর্মে যাবো না। জাস্ট এই, আমরা যাত্রীকে অথবা কাউকে বা কোনো মন্ত্রণালয়কে অথবা কোনো কর্মকর্তাকে তো আমরা এই জিম্মি করার কোনো সুযোগ নেই। জি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তবে আমি আমার আরেকটা কথা বলবো, আপনারা যারা অনেকেই যারা লিখছেন বলছেন, অনেক কিছু ভুল হচ্ছে, তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনি সমাজ ট্যালেন্ট একজন, আমার অনুরোধ হচ্ছে যে আপনারা বস্তুনিষ্ঠতা তুলে ধরেন দেশ এবং জাতির কাছে, যাতে কেউ আমাদেরকে ভুল বুঝতে না পারে। আর আমরা অন্যায় করলে আমাদের কথা বলবেন, কিন্তু আমরা অন্যায় না করলে যারা অন্যায় করছে, আজকে কেন এই বিষয়টা 4-5টা বছর এই এই বিষয়টা লেংদি হয়ে আছে, এটা কি সমাধান হচ্ছে না? হবে না? এখন কি আওয়ামী বেশিরভাগী সরকার আছে? এখনই কি আওয়ামী দোসররা এখনো আছে? তাহলে আমরা যেখানে আওয়ামী লীগ সরকারের আমলে এত আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আমরা এই ইয়ে করে আসছি, আজকে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা তো এটা সহজে করার সুযোগ আছে, কিন্তু তারা কেন আবার এই মুহূর্তে কেন 23-1-25 তারিখে তারা আবার একটা পত্র জারি করে দিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে মানে পাগলের মতো রাস্তায় নামিয়ে দিয়েছে? আমার অনুরোধ হচ্ছে আপনাদের কাছে এইটুকু, যে কারা কাদের প্ররোচনায়, কাদের কারণে আজকে এই শ্রমিক শ্রেণী অসন্তোষ, এইটুকু অন্তত বাইর করবেন।